Hello, 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 hello.
সহযোগিতা ছাড়া আমরা এই গঙ্গারামপুরে কাজই করতে পারতাম না। তিনি মাননীয় শ্রী শার্দুল মিত্র মহাশয়, আমি ওনাকে অনুরোধ করব, স্যার আপনি একটু মঞ্চে আসুন। এবার আমি আমাদের স্বনামধন্য চিকিৎসক, যিনি এই প্রোগ্রামের মূল বক্তা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবপ্রিয় মণ্ডলকে অনুরোধ করব, স্যার আপনি মঞ্চে আসুন। আমরা কলকাতা থেকে এসেছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমর্ত্য কুমার মিশ্র, সোনস্কান পরিবারের সঙ্গে বহুদিন ধরে যুক্ত উনি। ওনাকে অনুরোধ করব, স্যার আপনি একটু মঞ্চে আসন গ্রহণ করুন। আজকের এই সিএমই কে পরিচালনা করবেন মালদার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অতনু আচার্য মহাশয়। স্যারকে অনুরোধ করব, স্যার আপনি একটু মঞ্চে আসবেন প্লিজ। সবার প্রথমেই আমরা অতিথিকে বরণ করে নিয়েছি। যে কাজ ছাড়া সভা শুরু করা যায় না তা হচ্ছে গান, এবং কবিগুরুর গান দিয়ে আমরা এই সভার সূচনা করতে চলেছি। আমি গাইছি। তুমি কেমন করে গান করো, শুনি শুনি, তুমি কেমন করে গান করো, আমি শুনি শুনি, তুমি কেমন করে গান করো হে গুলি। সুরের আলো ভুবনে, সুরের হাওয়া চলে আমরে, সুরের আলো ভুবনে
কথা বাঁধে আর মেনে যে ওরা আমার কাঁদে কইতে কি চাই কইতে কথা বাঁধে আর মেনে যে ওরা আমার কাঁদে আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে তোদিকে মোর সুরে জালুনি তুমি এমন করে গান করো হে মনি আমি অবাক হয়ে শুনি এগো শুনি তুমি কেমন করে গান করো হে মনি। ধন্যবাদ। এবার আমাদের শুভ মুহূর্ত। আমরা এই সভায় প্রদীপ প্রজ্বলন করার মাধ্যমে সূচনা করব আজকের এই কাজের। তা আমি মাননীয় পৌরপ্রধান শ্রী প্রশান্ত মিত্র মহাশয়কে অনুরোধ করব, স্যার এই শুভ কাজে আপনি অংশগ্রহণ করবেন। এই বিয়ে দাও। আমাদের যারা সহকর্মী রয়েছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আস্তে আস্তে সামনের টেবিলগুলো সরিয়ে নেবেন যাতে স্যারদের চলতে ফিরতে সুবিধা হয়। অনেক ধন্যবাদ। আমাদের বিশিষ্ট অতিথিদেরকে অনুরোধ করব, স্যার আপনারা আমাদের ব্যাংকোয়েট হলের যে চেয়ার রয়েছে সেখানে আসন গ্রহণ করবেন। হ্যাঁ, পরপর বলে ডেকে নিচ্ছি নাকি? চেয়ারগুলো একটু সরিয়ে নিতে, ইয়েগুলো টেবিলগুলো সরিয়ে নাও আস্তে করে। সবার প্রথমে অনুরোধ করব মাননীয় পৌরপ্রধান শ্রী প্রশান্ত মিত্র মহাশয়কে আমাদেরকে কিছু কথা বলার জন্য। স্যার অনুগ্রহ করে আসবেন। চিঠিটা নেই না, কাকার নাম আছে। ওই চিঠিটা আছে কিন্তু কাকার নাম আছে না, এটাতে নেই, ওই আরেকটাতে আছে, এটাতে। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আজকে গঙ্গারামপুরে আমাদের এই শহরের একটা শুভ
দিন হিসাবে চিহ্নিত হতে যাচ্ছে। কারণ আমরা আমাদের গঙ্গারামপুরের বুকে আমাদের এই মালদা সোনো স্ক্যানের পক্ষ থেকে আমাদের গঙ্গারামপুরের বুকেও এই ধরনের একটা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে তার সূচনা হতে যাচ্ছে। কারণ আমাদের গঙ্গারামপুর শহর আজকে চিকিৎসা শাস্ত্রে আমরা একটু এই ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা থেকে একটু পিছিয়ে আছি। তো সেই কারণে এই ধরনের একটা সোনো স্ক্যানের মতো যারা মালদার বুকে একটা ভালো জায়গা করে নিয়েছেন, তাদের ব্যবহারের মধ্য দিয়ে তারা তাদের যে পেশেন্ট যান তাদেরকে যেভাবে তাদের চিকিৎসার ব্যবস্থার মধ্য দিয়ে তারা তাদেরকে যে পরিষেবাটা দেওয়ার যে দরকার সেই পরিষেবাটা তারা দিয়ে থাকেন। আমরা সেই মানুষগুলোকে আমরা গঙ্গারামপুরের বুকে আজকে পেতে চলেছি। যেহেতু আমি গঙ্গারামপুর পৌরসভার একজন মানুষ একদিকে, আর একদিকে গঙ্গারামপুর পৌরসভা আমার উপর দায়িত্ব অর্পণ করেছে যে এই শহরের সমস্ত মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই ব্যাপারটা আমার উপর গঙ্গারামপুরবাসী দায়িত্ব দিয়েছেন। সেই কারণে আমি এই ধরনের একটা যে ডায়াগনস্টিক সেন্টার এখানে তৈরি হতে যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে ওনারা যখন আমার কাছে এসেছিলেন যে আমরা এই ধরনের একটা এখানে ইউনিট খুলতে চাচ্ছি, আপনারা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আপনারা আমাদের যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই কাজটা করতে পারব। আমি বলেছিলাম যে খুব ভালো একটা উদ্যোগ, একটা ভালো পরিকল্পনা আমাদের গঙ্গারামপুরের শহরকে কেন্দ্র করে। আজকে সেই জায়গাটায় আজকে তারই এই অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে আজকে অনেকেরই আসার কথা ছিল। আমাদের দক্ষিণ দিনাজপুরের সিএমএস সাহেব থেকে শুরু করে আমাদের ডাক্তার ভৌমিক তিনি এসছেন, আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটির
যিনি সুপার আছেন, উনারও আসার কথা ছিল, উনি যে কোনো কারণেই হয়তো আসেননি। এবং এখানে অনেক ডাক্তারবাবুরা আছেন এবং অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে হয়তো আমি চিনি না। তো সবাইকে আমার পক্ষ থেকে গঙ্গারামপুর পৌর ধ্যক্ষ হিসাবে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা এই সোনো স্ক্যানকে সহযোগিতার জন্য তারা এগিয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমি একটাই বার্তা দিয়ে যেতে চাই যে আমি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে বলছি যে আমরা ওনাদের যে কোনো ব্যাপারে পাশে থেকে ওনাদের যে সহযোগিতার হাত, সেই হাতটা বাড়িয়ে দেব, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এবং ওনারা যাতে এখানে কাজ করতে ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারটাও আমি নিজে দেখব, এই বার্তাও দিয়ে যাচ্ছি। এবং যেটা জানতে পেরেছি, আমি ঢোকার মুখেই সেই সময় বলছিলেন যে তারা যে মেশিনটা তারা আনছেন একদম অত্যাধুনিক, যার সাহায্যে আমাদের যে হার্টের যেই ব্যাপারটা সহজেই ধরা যায়, যেটা ডাক্তারি শাস্ত্রে বলছে, আপনারা ভালো বলতে পারবেন যেহেতু আপনারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন। তো সেই মেশিনের সাহায্যে আমরা শুনতে পাই সব সময় যে হার্ট ব্লক থেকে শুরু করে নানান ধরনের আমাদের ধমনীর মধ্যে যে অসুবিধার সৃষ্টি হয়, সেই ব্যাপারগুলো এই মেশিনের সাহায্যের সাথে সাথে সেগুলো ধরা পড়ে। তো সেই কারণে এই দিকটা দিয়ে আমাদের গঙ্গারামপুর খুব উপকৃত হবে আগামী দিন। এবং আমি এই সোনো স্ক্যানের সমস্ত কর্ণধারকে আমার পক্ষ থেকে শুভকামনা করছি, তারা যাতে আরও এগিয়ে যায় এবং আমাদের এই গঙ্গারামপুরের সমস্ত মানুষকে পরিষেবার মধ্য দিয়ে তারা সুস্থ রাখতে পারে, এই কামনাই করছি আমি। এই সোনো স্ক্যানের যারা কর্ণধার আছেন তাদের কাছে এই বলে সবাইকে আমার পক্ষ থেকে, যেহেতু এখনও আমাদের জানুয়ারি মাস চলছে, 2025 সাল, 2025 সালে আমরা পড়েছি। তো সেই কারণে এই নতুন বছরে সবাইকে আমার গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। আমি অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের খুব প্রিয় মানুষ মিস্টার শার্দুল মিত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য, আমাদের কিছু কথা বলার জন্য।
প্রত্যেককে আজকের এই সন্ধিক্ষণে আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি যেটা আমাদের এখানকার গঙ্গারামপুরের মানুষজনের, আজকে মালদা নার্সিংহোম একটা বিখ্যাত স্বপন রায়, এরা মালদা নার্সিংহোম আমাদের এখানে সবাই পরিচিত নাম একটা, এবং সোনস্কানও খুব একটা নাম। আজকে আমরা যখন এরা একটা চিন্তাভাবনা করেছিল যে গঙ্গারামপুরে ডায়াগনস্টিক সেন্টার করবে, যেটা আমাদের এখানে আমাদের যত পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের কিন্তু মালদায় পাঠাতে হতো সোনোস্ক্যানিং, সেটা আজকে আমাদের গঙ্গারামপুরের বুকে এটা যে পাওয়া যাবে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের এখানে আমাদের সাধারণ মানুষ, এখানে খেটে খাওয়া মানুষ, এখানে গরিব শ্রেণীর মানুষ আছে, প্রত্যেককে এই জায়গাটাকে আমি দেখেছি এদের এত সুন্দর ব্যবহার। আমি ডাক্তার স্বপন আমার ভাইয়ের মতো, এরা খুব ভালো, এদের ব্যবহার ভালো। বিহত শুক্লা আছে আমার ভাই, এরা এত বিউটিফুল ব্যবহার। আমি চাই পরিষেবা গড়ে উঠুক গঙ্গারামপুরের বুকে, যে একটা ইতিহাস সৃষ্টি করুক, যে প্রত্যেকটা মানুষ এবং ভালো ভালো মেশিন নিয়ে এসছে। আমি দেখে এলাম, আমাকে দেখালো, এত সুন্দর ব্যবস্থা, যে ব্যবস্থা চিন্তা করা যায় না। এই জায়গায় সাধারণ মানুষ যদি পরিষেবা পেয়ে থাকে এবং ভালোবাসা ব্যবহারের দ্বারা, মানুষ কিন্তু এখন ব্যবহার ভালোবাসা এটা চায়। আমি চাই সোনোস্ক্যানের যারা প্রতিনিধি আছে, কর্মকর্তা আছে, প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন থাকবে, মানুষ যারা গরিব শ্রেণীর মানুষ, এখানে খেটে খাওয়া মানুষ আছে, সবাই আছে, তাদের যেন ব্যবহারটুকু ভালো হয়, সবাই যেন ভালো ব্যবহার পায়। ডাক্তারবাবু যারা আসবে, দামি দামি মেশিন বসেছে, তাদের জন্য যেন সেই সেবামূলক প্রতিষ্ঠানটা গড়ে উঠে। পয়সা তো সবাই কামাই করবে, ডাক্তারবাবুরও সবাই করে, কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানটা আমাদের এখানে, আমাদের এই জেলার সুপার সুদীপ দাস উনি এলেন এখনই, আমাদের বিখ্যাত ডাক্তার অভিজিৎ ভৌমিক আছে, এরা মানুষের জন্য যেভাবে সেবা দিয়ে থাকে আমাদের হসপিটালে। আমার একজন দেবপ্রিয় মণ্ডল ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচয় হলেন, উনিও কলকাতা থেকে সুদূর এখানে চলে এসছেন, উনিও কার্ডিওলজি খুব বড় নাম করা ডাক্তার আমি শুনলাম। তা আমি চাই গঙ্গারামপুরের বুকে যদি এরকম বিশিষ্ট বড় বড় ডাক্তার আরও আসে, তাদের আমাদের সাধারণ মানুষের পক্ষে এটাই আমাদের লাভবান হবে। এটাই সোনোস্ক্যান আজকে যেই জায়গাটা নিয়ে এসছে, আজকে এত সুন্দর সবাই বড় বড় ডাক্তার এখানে এনেছেন, এটাই আমাদের প্রাপ্য গঙ্গারামপুরের বুকে। এটা এই পরিষেবা এমনভাবে ভালোভাবে গড়ে উঠুক, এটা আমি চাই। এবং সবাই যেন এই সেবা প্রতিষ্ঠানে এসে তাদের সেবামূলক যে চিন্তাধারা, সেই জায়গাটুকু যেন প্রাপ্য হয়, এইটুকু আবেদন রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং সোনোস্ক্যানের প্রতিনিধি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস মহাশয়। আমরা ওনাকে বরণ করে নেব। স্যারকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমি অনুরোধ করব সিওমি স্যারকে আমাদের জন্য কিছু কথা বলার। গুড ইভিনিং। উপস্থিত আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান প্রশান্ত মিত্র মহাশয়, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী সাদুল্লাহ, উপস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং একটা সময় আমার হসপিটালে যখন আমি সুপ্রিনটেন্ডেন্ট ছিলাম, আমার সিনিয়র দাদা ডক্টর অমন্ত মিশ্র, উপস্থিত দেবপ্রিয়, অভিজিৎ, অ্যান্ড মাই ডিয়ার কলিগস,
আমার জুনিয়র ভাইরা এবং রেসপেক্টেড সিনিয়র্স, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সরকারের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জি মহাশয়, উনি কিন্তু প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন হেলথ সেক্টরকে বিভিন্নভাবে সেটাকে আপগ্রেড করতে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মিডিয়াতে স্বাস্থ্য দপ্তরের কিছু উন্নয়নের কিছু অল্প কিছু, আমি এটা অল্প কিছু এই জন্য বলছি, যেটুকু বেরিয়েছে মিডিয়াতে সেটা বিরাট কিছুই না, তার চেয়ে অনেক বেশি কিছু ইমপ্রুভমেন্ট আমরা করেছি। এবং প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্বাস্থ্য দপ্তর, আমরা যারা কাজ করছি এবং আপনারা যারা কাজ করছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যে মিনিমাম বেসিক সার্ভিস এবং তার সঙ্গে কিছু অ্যাডিশনাল সার্ভিস সবসময়ের জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জেলায় জেলায়, কোনো জেলায় একটা, কোনো জায়গায় দুটো সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, প্রচুর মেডিকেল কলেজ হয়েছে, কিছু প্রাইভেট, অধিকাংশ সরকারি জায়গায় মেডিকেল কলেজ হয়েছে, আরও বেশ কিছু মেডিকেল কলেজ আগামী দিনে হবে, এটা আমার বিশ্বাস। প্রচুর নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, উপস্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্যকেন্দ্র যাই বলি না কেন। এবং সর্বোপরি আমরা বিগত বছরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক HWC 34টা আমরা নতুন কনস্ট্রাকশন পেয়েছি এবং এবছর আমরা আরও 8খানা পেতে চলেছি। আজ টেলিমেডিসিন এমন একটা সার্ভিস যেটা প্রত্যন্ত গ্রামের একটা মানুষকে শহরের অঞ্চলে কোনো না কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে তারা যোগাযোগের ব্যবস্থা করে দেয় এবং সেই প্রত্যন্ত গ্রামের মানুষটি কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে শুধুমাত্র প্রেশার, সুগার বা হাইপারটেনসিভ, ডায়াবেটিস নয়, অঙ্কোলজি থেকে শুরু করে নেফ্রোলজি, পিডিয়াট্রিক, স্কিন, টেলিঅবস্টেটিক্স, বিভিন্ন সার্ভিস কিন্তু আজকে মানুষ পাচ্ছে। আজকে আমি যখন সুপারিনটেনডেন্ট ছিলাম 2013-14 সালে, তখন গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসের সংখ্যা ছিল 25 থেকে 26 জন। হয়তো ঠিক যে সেই সংখ্যাটা আজ যেটা, সেটা মানে ডেফিনেটলি ইজ নট সাফিসিয়েন্ট এনাফ, আমি এটা বলবো না, বাট এটা ডেফিনেটলি স্বীকার করতে হবে যে তখনকার থেকে এখন কিন্তু HR স্ট্রাকচার অনেকটাই ইমপ্রুভড এবং প্রত্যেক মুহূর্তেই কিন্তু আমাদের নতুন নতুন করে মেডিকেল অফিসার, সে আইদার ইন দ্য সেক্টর অফ NHM হোক, কন্ট্রাকচুয়াল হোক, NUHM হোক বা পার্মানেন্ট HRB থেকে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। শুধুমাত্র মেডিকেল অফিসার নয়, আপনারা যদি দেখেন যত জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে সব জায়গাতে কিন্তু আলাদা করে কিন্তু একটা নার্সিং স্টাফের যে স্টাফ নর্মসটাও তৈরি হয়ে গেছে। আজ বালুরঘাট জেলা হাসপাতালে 24 বেডের হাইব্রিড CCU আছে। আমরা আশা রাখছি খুব শিগগিরই আমরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও 24 বেডের হাইব্রিড CCU আমরা চালু করতে পারব। আজ গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আমাদের একটা PSA প্ল্যান্ট আছে, যেখানে পাইপলাইন অক্সিজেন সার্ভিস আছে। আজ আমরা গঙ্গারামপুর হসপিটালে আমার একটা CT স্ক্যান মেশিন আছে, ডায়ালিসিস ইউনিট আছে। আমাদের জেলা হাসপাতালে MRI সার্ভিস চালু আছে, যেটা একটা সময় আমি জেলারই ছেলে, আমি মানে খুব ছোটোবেলা থেকে আমি জেলার প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি দেখেছি, আমরা কিন্তু এটা ভাবতেও পারতাম না। পশ্চিমবঙ্গের আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে খুব কম করে হলেও 93 থেকে 94% মানুষ কিন্তু সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। হয়তো এই সংখ্যাটা গ্রামাঞ্চলে আরেকটু বেশি হবে, শহরাঞ্চলে একটু কম হবে, কিন্তু আজও কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আশা ভরসা সমস্ত জায়গাটি কিন্তু সরকারি হাসপাতাল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন মিটিং, আমার খুব ইচ্ছা হয় সব সার্ভিস সবাইকে দিতে, কিন্তু সব যে আমরা পেরে উঠি তা না, কারণ এটাও বুঝতে হবে আমাদের কিছু লিমিটেশনস রয়েছে, আমাদের কিছু রিসোর্সের প্রবলেম আছে, আমাদের কিছু ফান্ডিংয়ের প্রবলেম আছে। সেই জন্য অনেক সময় কিন্তু আমরা
পিপিপি মোডে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আমরা চালু করেছি, বা আগামী দিনে আরও পিপি মোডে সার্ভিস চালু হবে, এটা আমার বিশ্বাস। আমরা ডিপার্টমেন্টকে যেভাবে আমরা নিয়ে যাচ্ছি, কেননা এটা ঠিক যে সকলে মিলে একসঙ্গে কাজ করার মধ্যে যে আনন্দ আছে সেটা এককভাবে নেই। আজকে গঙ্গারামপুর হসপিটালের ডায়ালিসিস ইউনিটটা আবার নতুন আমরা তৈরি করছি সুপার স্পেশালিটি হসপিটালে, যেটা আগে ওল্ড বিল্ডিংয়ে ছিল। আমরা গঙ্গারামপুর এবং হসপিটালের ডায়ালিসিস ইউনিটের প্ল্যান্টের সংখ্যা, নাম্বার অফ বেড বাড়ানোর প্রপোজাল দিচ্ছি। আজ আমার প্রত্যেকটা হাসপাতালের কোনায়, জেলায় বহু জায়গায় আমার আয়ুষ এইচডব্লিউসি তৈরি হয়েছে। এখন প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি আয়ুষের একটা বড় একটা বিপ্লব। এটাও একটা হেলথের একটা পার্ট, মানে এটা ঠিক নয় শুধুমাত্র, মানে বহু মানুষ আছে যারা আয়ুষ সার্ভিসের উপর অনেকটা ডিপেন্ড করে, সেই জায়গাটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। বহু প্রাইভেট অর্গানাইজেশন এগিয়ে আসছে, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। তো প্রাইভেট অর্গানাইজেশন মানেই যে আমাদের কাছে অচ্ছুত, বা প্রাইভেট অর্গানাইজেশন মানেই যে আমরা তাদেরকে পছন্দ করি না, প্রাইভেট অর্গানাইজেশন মানেই যে তারা অ্যান্টি গভর্নমেন্ট, এটা আমরা কখনোই মনে করি না। কারণ আজকে সোনোস্ক্যান যেটা আজকে এখানে মালদা সোনোস্ক্যান তার একটা ব্রাঞ্চ এখানে খুলছে, এটা অন বিহাফ অফ গভর্নমেন্ট আমি ওনাদের লাইসেন্স দিয়েছি। সুতরাং ওনার সার্ভিস যেটা ঠিকমতো দেয় এবং উনি যাতে ফর দ্য ম্যানকাইন্ড সার্ভিস দেন, এটা দেখার জন্য আমরা এখানে আছি, এবং এটা ওনারা করে থাকেন, এটা আমার বিশ্বাস, এবং আগামী দিনে করবে এটা আমি বিশ্বাস রাখি। যেটা আমাদের সাদুল্লাহ আগে বললেন যে সত্যি তো আমরা চাইলেও তো কালকে এখানে নিউরোলজিস্ট পোস্টিং করতে পারবো না। আমি চাইলেও, আমার তো ইচ্ছা আছে এখানে একটা নিউরোলজিস্ট আসুক, একটা কার্ডিওলজিস্ট আসুক, একজন নেফ্রোলজিস্ট আসুক, একটা ইউরোলজিস্ট আসুক, কে চায় না? আপনি চান, আমি চাই, সবাই চাই। বাট keep in mind everybody has some limitations, we have some limitations that have to keep in mind, আমাদের মনে রাখতে হবে সেটাকে। কিন্তু ওনারা নিয়ে আসছেন, এবং ওনারা নিয়ে আসছেন বলে হয়তো যে মানুষটাকে আজকে এখান থেকে 400 বা 500 কিলোমিটার দূরে কলকাতায় যেতে হতো সার্ভিসটার জন্য, সেখানে যাওয়া আসার খরচ, একটা লোকের থাকার খরচ, খাওয়া খরচ, তার একটা মানুষের একটা দৈনন্দিন একটা পারিশ্রমিক বা রুটি রোজগার, সেখানে একটা কাঠ হওয়া, সেখানে তার একটা ডেলি ওয়েজেস আছে, সেটা ইনফর্ম অফ এনি পার্ট, সে সার্ভিস হোক বা নন সার্ভিস হোক, প্র্যাকটিস হোক বা তার প্রায় বিজনেসম্যান হোক, তার ইনকাম তো কিছু একটা ছিল, সেই জায়গাটা থেকে তার একটা ফিনান্সিয়াল একটা বাধা, সব কিছু পেরিয়ে যখন সেই সার্ভিসটা সে যদি এখানে পায়, সেটাকে আমরা সত্যিই আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে আমরা অ্যাকসেপ্ট করব। এবং আমরা চাইব যে এরকম আরও বড় বড় কিছু অর্গানাইজেশন আসুক এখানে, যারা সরকারের সঙ্গে হাত মিলিয়ে, সরকারের যদি কোনো যদি সহযোগিতা লাগে আমরা সহযোগিতা দেবো, কিন্তু উন্নততর পরিষেবা আমাদের কাছে নিশ্চয়ই নিয়ে এসে দিক। আমরা কালকেও সেদিন আমরা কথা বলছিলাম যে আমরা চাই আমার জেলাতে এখন একটা আই ব্যাংক হোক। আমি সেদিনও আমার চেয়ারম্যান অশোকবাবুকে বলছিলাম, এটাও বলেছিলাম যে সেদিন সাদুল্লাহ ছিলেন, ওখানে ডিসকাস হচ্ছিলাম যে তাহলে গঙ্গারামপুরেই করে দাও, একটা আই ব্যাংক করো। আমি বহুবার চেষ্টা করছি, প্রয়াসের সঙ্গে কথা বলছি, বাট সামও কোনো জায়গায় আটকে যাচ্ছে। তো আমরা চাই না বললে এমন কিছু, আমরা সবই চাই। আমরা কিছুটা দিতে পারি নিজেরা, কিছু যখন দিতে পারি না তখন আমরা দেখে নিই কোনো একটা প্রাইভেট পার্টনারকে যা সে দেওয়ার ক্ষমতা আছে, অ্যান্ড আমরা এক্সটেন্ড করি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটা তাদেরকে দেওয়ার, সো দ্যাট এই অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যেন ফর দ্য বেনিফিট অফ দ্য ম্যানকাইন্ড কিছু কাজে লাগে। তো খুব বেশি কিছু আমার বলার নেই, মানে আমরা এটাই চাইবো যে যেটা সাদুল্লাহও বললেন, বা হয়তো অনেকেও আপনাকে বলবো যে ডেফিনেটলি ওনারা একটা কয়েক কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করছেন, ওনারা একটা পাবলিক একটা প্রাইভেট একটা অর্গানাইজেশন তৈরি করছেন। বাট আমার একটাই রিকোয়েস্ট থাকবো যে সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস থাকে যে মানে সেবামূলক একটা প্রতিষ্ঠান। আমি আশা করব যে সোনোস্ক্যান তাদের সেই যে সুনাম যেটা ওদের আছে অ্যাপার্ট ফ্রম দেয়ার বিজনেস ইস্যু, সেটা তারা যেন করে। কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা CSR থাকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই প্রাইভেট অর্গানাইজেশন আমাদের যেমন সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সার্ভিস টুয়ার্ডস দ্য পিপল,
এবং এটা আমরা ইট ইজ দ্য বিউটি অফ আওয়ার সার্ভিস যে আমরা মাইনে পাই এবং মানুষকে সার্ভিস দেওয়ার বিনিময়ে আমরা মাইনে পাই। ওনারাও সার্ভিস দেবেন, তার বিনিময়ে মানুষ ওদের নিশ্চয়ই পয়সা দেবে, বাট সেখান থেকেও কিছু কর্পোরেট কিছু রেসপন্সিবিলিটি থাকে ফর দ্য পিপুল, ফর দ্য নেশন, ফর দ্য কমিউনিটি। সেই জায়গাটা আমি অনুরোধ করব সোনোস্ক্যানে যারা কর্মধার রয়েছেন তারা সেটাকে যদি মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে যদি ওনারা কমিউনিটিকে ইনভলভ করে এবং হেল্প, আমরা তো রয়েছি ওনাদেরকে হেল্প করার জন্য, তো সবও মানুষ উপকৃত হোক, মানে এটা আমাদের বেসিক ডিমান্ড, বেসিক মানে ওনাদের কাছে আমাদের আর্জি যাই বলি না কেন, যে মানুষ উপকৃত হোক, মানুষ সবাই আসুক, কোয়ালিটি সার্ভিস পাক, এবং একটা বিজনেসের বাইরেও তারা একটা ফর দ্য ম্যানকাইন্ড এই জায়গাটা যদি তারা নিজেদেরকে দাঁড় করাতে পারে, তাহলে আমরা আজকে যারা সবাই একত্রিত হয়েছি তারা আমাদেরও খুব ভালো লাগবে যে হ্যাঁ সোনোস্ক্যান সেই জায়গাটা পৌঁছাতে পেরেছে। পাশাপাশি আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াতে, সব রকমভাবে চেষ্টা করে। আজকে আমরা অঙ্কোলজি ইউনিটও খুলেছি বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, সাকসেসফুলি সেখানে রান করছে। আজকে আমরা 100 ডেজ টিবি প্রোগ্রাম রান করছি, এবং এটা আপনারা জানলে খুশি হবেন যে না উই আর দ্য লিডিং ইন দ্য পারফরমেন্স ইন দ্য স্টেট, মানে এখন আজকে আমরা দিনে যে আমরা টিবি প্রোগ্রামটিকে নিয়ে যেতে পেরেছি। আগামী দিনে আমাদের আরও অনেক অ্যাক্টিভিটি আছে, লেখে নিশ্চয় মিত্র, যেখানে আগে আইএমএ একটা বড় ভূমিকা করেছিল, তো আমরা আগামী দিনে সেটাও চেষ্টা করব। তো আমি চাইব যে আপনারা সবাই মিলে সরকারি পরিষেবাটাকে আপনারা সহযোগিতা করবেন, এবং সরকারের যেটা বেসিক মনোভাব সার্ভিস টুয়ার্ডস দ্য পিপল বা ম্যানকাইন্ড, এটা যে সেক্টরেই থাকুক না কেন সে তার ফিল্ড থেকে যতটা সম্ভব, মানে আমি বলবো যে কাউকে ফ্রি করতে বলবো না, যেটা আগের দিন ভালো কথা পিনাক পানি একটা কথায় বলেছিলেন যে আমি কাউকে ফ্রি করি না, কিন্তু আমি রেটটাকে এমনভাবে করে দিই কিছু মানুষ এমনিতেই একটু উপকৃত হয়। তো সেদিকটা মাথায় রেখে যতটা সম্ভব আমাদের এখানকার মানুষের কথা ভেবে যতটা সম্ভব মানুষকে সহযোগিতা করা যায়, মানুষকে পাশে দাঁড়ানো যায়, সেইটুকু আবেদন আমি সোনোস্ক্যানের কাছে রাখবো। এবং পাশাপাশি এটাও বলবো যে আগামী দিনে তাদের যদি কোনো রকম কোনো আরও সার্ভিস এক্সপ্যানশনের জন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প লাগে, তো আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছি, মানে আমি বিং এ সিএমওচ, আমি ডেফিনেটলি ওদের সহযোগিতা করব। এই বলে আজকের এই সুন্দর সন্ধ্যায় এই অনুষ্ঠানটা সাফল্যতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার, আপনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত, আমরা মনে রাখবো আপনার কথা। এবার আমি ডেকে নেব স্যার ডক্টর অভিজিৎ ভৌমিক স্যারকে। স্যার আমাদের কিছু কথা বলুন স্যার। শুভ সন্ধ্যা। অনেকটা দেরি হয়ে গেছে। আজ যে মেইন প্রোগ্রাম সিএমইটা হচ্ছে করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাফি, যার মূল বক্তা ডক্টর দেবপ্রিয় মণ্ডল, তার জন্য অধীর আগ্রহে আমরা সবাই বসে আছি, আমরা ডাক্তার। তো আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রশান্ত মিত্র মহাশয়, আমার সিএমই স্যার ডক্টর সুদীপ দাস মহাশয়, আমার দাদা সমাজসেবী ডক্টর মাননীয় শ্রী শার্দুল মিত্র মহাশয়, অতনুদা আছেন, ডক্টর অমত্র মিশ্র আছেন, আমার ডেপুটি সিএমই স্যারেরা রয়েছেন, এবং আমার সমস্ত কলিগ এবং শ্রদ্ধেয় দাদারা যারা আছেন। তো আমি সোনোস্ক্যানকে ধন্যবাদ জানাবো যে গঙ্গারামপুরে এমন একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। একই সঙ্গে এখানে আপনারা যে নতুন পরিষেবা সূচনা করতে চলেছেন আমাদের এই শহরটাকে বেছে নেওয়ার জন্য, আমি আশা করব আপনারা অবশ্যই ভালো পরিষেবা দেবেন। সেই সুনাম আপনাদের আছে, কারণ অ্যাজ এ চিকিৎসক হিসেবে আপনাদের কাছ থেকে যে পরিষেবাগুলো মানে আমি বিভিন্ন ডায়াগনস্টিক বলুন বা কনসালটেন্সি বলুন পেয়েছি, নির্দ্বিধায় সেগুলোর কোনো মানে এই অঞ্চলে আমি তার কোনো তুলনা খুঁজে পাইনি। হয়তো একটু বাড়িয়ে বললাম, কিন্তু আমি এটাকে অস্বীকার করব না, কারণ আমার কোনো জায়গায় রেফারেন্সের দরকার হয়েছে, আমি হয়তো সোনোস্ক্যানকে একটা রেফারেন্স পাঠিয়েছি সেখানকার কনসালটেন্সি বা ডায়াগনস্টিক মানে আমার ডায়লেমাটা দূর করার জন্য।
আমি গঙ্গারামপুরে পৌর উৎসব শুরু হয়েছে, সেই পৌর উৎসবের আলোকে আজকে যে সোনোস্ক্যানের যে এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছি। আমি আইএমের সমস্ত বন্ধুদের এবং সমস্ত চিকিৎসকদের অনুরোধ করছি, আপনারা এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে উপভোগ করুন। সোনোস্ক্যানকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা পরে হবে। আমরা অধীরাগ্যে যার জন্য অপেক্ষা করছি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, ওনার বক্তৃতারা ওনার বক্তব্যগুলো শোনার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। আমি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমর্ত্য কুমার মিশ্রকে ডেকে নেব। স্যার, আপনি আমাদের কিছু কথা বলুন। শুভ সন্ধ্যা। আজ প্রথমেই আমি আমার গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রশান্ত মিত্র মহাশয়, আমার সিওমএইচ ডক্টর সুদীপ দাস এবং বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র এবং আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সন্ধ্যাবেলার প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্যে। আর স্বপনদাকে জানাচ্ছি বা মালদা নার্সিংহোম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বহুদিনের একটা দাবি ছিল তাদের কাছে এই ধরনের একটা মেশিন সোনোস্ক্যানে চালু করার জন্যে, কারণ এই প্রত্যন্ত অঞ্চল থেকে বহু পেশেন্টকে অনেক সময় কলকাতায় ট্রান্সফার করতে হয় বা বাইরে ট্রান্সফার করতে হয়। এই কার্ডিয়াক সিটি এমন একটা অ্যাডভান্টেজ আছে যেটা আমাদের সবার কাছে এক্সপ্লেন করবেন ডক্টর দেবপ্রিয় মণ্ডল, যে এটা কাদের করা উচিত কাদের করা উচিত নয়, কোন ক্ষেত্রে এটা আমাদের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের হাত থেকে বাঁচাবে। যেমন ধরো যে এটা মাইল্ড টু মডারেট রিস্ক ফ্যাক্টর যাদের আছে তাদের ক্ষেত্রে যতটা হেল্পফুল, যাদের সিভিয়ার রিস্ক ফ্যাক্টর আছে তাদের ক্ষেত্রে এটার অত ইম্পর্টেন্স নেই, বা যে ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসবে কার্ডিয়াক সিটিতে সেক্ষেত্রে পেশেন্টকে ফার্দার ট্রিটমেন্টের জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আর যদি পজিটিভ ফাইন্ডিং আসে তখন কিন্তু তাকে করোনারি অ্যাঞ্জিওর জন্য যেতে হবে, এবং সেটা ডক্টর দেবপ্রিয় মণ্ডল আমাদের বুঝিয়ে দেবেন যে এটা কাদের জন্য আমরা করব কাদের করব না, কি প্রিকশন নেব। আর সোনোস্ক্যানকে ধন্যবাদ জানাবো এই জন্যই যে দক্ষিণ দিনাজপুরের এই অঞ্চলে এই ধরনের একটা সেটআপ বা ইনভেস্টিগেশন সেন্টার বা পলিক্লিনিক চালু করার জন্যে, যাতে আমার গঙ্গারামপুর বা দক্ষিণ দিনাজপুরের মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়। আমাদের বাইরে গিয়ে চিকিৎসা করার যে কি অসুবিধা সেটা মানুষ মাত্রই বোঝেন, যে আজকে কোনো কারণে যদি কাকেও কলকাতা ট্রান্সফার করতে হয় তার কি পরিমাণ বিড়ম্বনায় পড়তে হয়। আর সমস্ত রকম পরিষেবা ঠিকমতো পেতে হলে সরকারি সাহায্য ছাড়া কোনো মতেই সম্ভব নয়। যেটা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বললেন, যিনি উনি সব ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর ডক্টর সুদীপ দাসকে আমি অনেক দিন থেকেই চিনি, উনি আমার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সব ব্যাপারে উনি আমাদের সাহায্য করেছেন। আমি আশা করব ভবিষ্যতেও উনি আমাদেরকে সেভাবে সাহায্য করবেন। যদিও আমি মালদার ছেলে, কিন্তু দক্ষিণ দিনাজপুরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছি যে মালদার ছেলে আমি দক্ষিণ দিনাজপুরেই পড়ে আছি। দক্ষিণ দিনাজপুরের মানুষের একটাই জিনিস আমার খুব ভালো লাগে, যে তাদের অ্যাওয়ারনেস বা স্বাস্থ্য সচেতনতা এত ভালো যে যখন যা বলেছি যা অ্যাডভাইস করেছি তারা ফলো করেছে। এবং আমি কলকাতায় প্র্যাকটিস করে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ পাই এখানে প্র্যাকটিস করে, কারণ এখানকার মানুষ ডাক্তারদের খুব বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ডাক্তারবাবুদের কথা মেনে চলে এবং তার ফল কিন্তু তারা হাতে হাতে পায়। যাতে কলকাতায় বা মালদা টাউনেও বলছি আমি, যে পেশেন্টদের যে ডাক্তারদের প্রতি ফেথ তার চেয়ে কিন্তু আমার গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের মানুষের ডাক্তারদের প্রতি ফেথ অনেক বেশি। আমার এখানে যে প্রোটোকল মেনটেন করে ট্রিটমেন্ট করার কথা সমস্ত পেশেন্ট কিন্তু সেটা ফলো করে, যেটা কিন্তু কলকাতা বা মালদাতে টাউনেও কিন্তু সম্পূর্ণ করে না। এই যে মানুষের মধ্যে যে সচেতনতা, এই জিনিসটা আমরা শ্রদ্ধা করি এবং ভবিষ্যতেও সেটা করব। এবং আজ পর্যন্ত সোনোস্ক্যানের কাছে যে আবদার রেখেছি সেই আবদার সোনোস্ক্যান কর্তৃপক্ষ রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে এই আশা করছি। সাধারণ মানুষের জন্যে তাদের যে সেবা সেটা ভবিষ্যতেও যাতে অটুট থাকে সেই আবেদন রাখব কর্তৃপক্ষের কাছে। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার। সোনোস্ক্যানের তরফ থেকে ডাক্তার স্বপন রায়কে অনুরোধ করব, স্যার আমাদের কিছু কথা বলুন। আমরা অলরেডি অনেকটা পিছিয়ে গেছি। ডক্টর দেবপ্রিয় মণ্ডলের মুখে
কার্ডিয়াক সিটি নিয়ে কিছু কথা আপনারা শোনার জন্য অধীর করে অপেক্ষা করছেন। তা আমি বলার প্রথমেই আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার, আমাদের সিএমই স্যার, আমাদের সর্দুলবাবু এবং অন্যান্য সম্মানীয় ডাক্তারবাবু যারা বালুরঘাট, গঙ্গারামপুর, ইভেন মালদা থেকে এসছেন, সবাইকে সোনস্খানের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। এখন আমি শুধু 2-3টে কথা যা শুনলাম সেখান থেকে আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমাদের সোনস্ক্যানের মূল মন্ত্র, আমরা 34 ইয়ার্স কাজ করে আমরা 35 ইয়ার্সে পা দিয়েছি। আমরা 3টে জিনিসকে ফলো করি। 1 হচ্ছে কোয়ালিটি, নেক্সট হচ্ছে সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার। কোয়ালিটি কারা দেখবেন? ডাক্তারবাবুরা, এবং ম্যানেজমেন্ট দেখবেন হাই এন্ড মেশিনপত্র আপডেট করার জন্য। এটা ম্যানেজমেন্টের দায়িত্ব। তারা রিফারবিশ মেশিন লাগাবে, যেমন এই বিল্ডিংটা আপনারা দেখেছেন বা যারা যারা, একটি মেশিনও পুরনো মেশিন নেই যে মালদা বা কলকাতায় ব্যবহৃত হয়েছে গঙ্গারামপুরে চালিয়ে দিই, না না, সেই মন নেই। তাহলে কোয়ালিটি রাখতে হবে। সেই জন্য প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে উন্নত মানের মেশিন দাও, ভালো ডাক্তারবাবু ম্যান বিহাইন্ড দ্য মেশিন দাও। সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার রাখবে আমাদের টেকনিক্যাল স্টাফ এবং রিসেপশনিস্ট। আমাদের গঙ্গারামপুরের যারা এই সেন্টারটি চালাবে, যেদিন থেকে বিল্ডিংয়ের কাজ শুরু হয় সেদিন থেকে তারা মালদায় ট্রেনিং নিচ্ছে যে কী করে আমাদের বিহেভিয়ারটা তাদের মধ্যে আমরা পারকুলেট করতে পারি। এবং তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি যে তোমাদের দায়িত্ব হচ্ছে গঙ্গারামপুরের মানুষের কাছ থেকে কত প্রফিট হবে সেটা দেখার দায়িত্ব না, গঙ্গারামপুরের মানুষের কাছে তোমরা কিভাবে তোমাদের ব্যবহার করেছো সেটার দায়িত্ব হচ্ছে তোমাদের। সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার। এবার হোয়াট উইল বি দ্য প্রাইস? প্রাইস ঠিক করবে ম্যানেজমেন্ট, মানে যারা পরিচালনা করবেন। আমি হয়তো সোনস্খানের পক্ষ থেকে দাঁড়িয়ে কথাটা বলছি, তা আমি একাই দায়িত্বে নেই। আপনি বিশ্বাস করবেন না বললে যে আজকেও কিন্তু আপনাদের মতোই আমি গঙ্গারামপুর সেন্টারটাকে প্রথম দেখতে এসেছি। এটা হচ্ছে আমাদের টিম সোনস্খানের কাজ। আমরা গঙ্গারামপুরে হয়তো আসতাম না বা আসতে পারতাম না, কীরকমভাবে বলি, আমরা ডিসেম্বর মাসে একটা কালেকশন সেন্টার খোলা হয় এখানে। তা আমরা সবসময় পেশেন্ট ফিডব্যাক নেওয়া হয়। তা এখানে ফিডব্যাকে প্রতিদিনই ধরুন 20 জন পেশেন্ট ব্লাড দিচ্ছে, তারা বলছে যে আমরা চাই এখানে গঙ্গারামপুরে সোনস্ক্যান তৈরি হোক। তো এই যে 20 জনের মধ্যে 10 জন বলছে, তারপরে বলা হলো তোমরা লিখিত নাও, মোবাইল নাম্বার দাও। আমাদের কলকাতা অফিস থেকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে। সেখানে বিশ্বাস করবেন না আমি বলছি, অটো চালায়, সেও বলছে সোনস্ক্যানকে গঙ্গারামপুরে আনুন। ভয় করছে মালদার বাইরে যাব, কি হবে না হবে, বাড়ি পাচ্ছি না, এত দাম বেশি, কেনা যাবে না, কারণ আলটিমেটলি ভায়াবল করতে হবে। প্রাইভেট সেক্টরের নিয়ম কি, আমাকে সিএমই স্যার যেটা বললেন যে আমাদের কিন্তু দিনান্তে 1 টাকা প্রফিট না রাখলে আপনি চালাতে পারবেন না। প্রফিট হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আমরা ওই ন্যূনতম মূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দাও, অনেক সংখ্যার মানুষের কাছে পৌঁছে দাও, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট কিন্তু 1 টাকা রোজগার করলেই আমরা খুশি। উদাহরণস্বরূপ বলি, আপনারা একটু মিথ্যে কথা বলছি না, তথ্যভিত্তিক যদি কথা বলা যায় তাহলে দেখা যাবে যে মালদা যে সংস্কানটা তৈরি হয়েছে তার বয়স যদিও 35 বছর, সেখানে যে সংখ্যার মানুষ মানে পায়ের ধুলো দেন, সেই সংখ্যাটা শুনলে আপনারা বিস্মিত হবেন। অন অ্যান অ্যাভারেজ 3000+। তোমরা গঙ্গারামপুরের মানুষ দেখে এসছো, আইডি জেনারেট করে 3000+। আমি বলছি পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে আমি খোঁজ করে বেড়াচ্ছি, আমাকে বহু কোম্পানির লোক এসে বলেছে ভারতবর্ষে কোনো সিঙ্গেল ডায়াগনস্টিক সেন্টারে একটা দিনে 3000+ কোনো মানুষ গেছে, এই সেন্টার ভারতবর্ষে নেই। আমি দাঁড়িয়ে বললে মনে হবে এ কি মানুষ, এ মিথ্যা কথা বলছে। না স্যার, আপনারা খোঁজ নেবেন, সিঙ্গেল ডায়াগনস্টিক সেন্টার, সেখানে 3000-এর বেশি ফুটফলস ভারতবর্ষে নেই। আমার খোঁজে আমি পাইনি। আমরা এবার কলকাতায় গেলাম, ওই যে বলে না স্কুল টিমে খেলতে গিয়ে মনে হয় এবার জেলার টিমে খেলি, জেলার টিমে খেলার পরে মনে হয় রাজ্যের টিমে খেলি। তো কলকাতায় কোথায় যাবেন? সেন্ট্রাল কলকাতায় যেতে হবে। আমরা সেখানে গিয়ে খেলা শুরু করেছি। 7 বছর খেলা, মানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার খেলাটা বলছি। 7 বছরে আমরা কলকাতায় এখন, আবার বলি, কোনো কোম্পানির 5টা ব্রাঞ্চের যোগফল করলে আমাদের থেকে অনেক বেশি।
কিন্তু তাদের যে সবথেকে ব্যস্ততম সেন্টার, সেখানে যা ফুটফলস হয়, আমরা কলকাতায় 1 নম্বর 7 বছরের মধ্যে সংখ্যা তথ্যের ভিত্তিতে। আমরা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে গেছি, বালুরঘাটের একটা সেন্টার আমরা মিউনিসিপ্যালিটির ইয়েতে পেয়েছি, মানে ওদের বাড়িতে আমরা কাজ করি। স্পেস অভাবে আমরা গ্রো করতে পারছি না, জমি নেওয়া হয়েছে, প্ল্যান আমরা গতকাল স্যাংশন পেয়েছি। ওখানকার চেয়ারম্যান নিজে যেভাবে কাজটা করছেন শূন্যস্থানের জন্য, মনে হচ্ছে ওনার বোধহয় শেয়ার আছে। না, কোনো শেয়ার নেই। আমাদের গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান আমাদের বাড়ি পাচ্ছিলাম না, কেউ ভরসা করে দিচ্ছে না যে শূন্যস্থানকে দেবো, বাড়িটা চলে যাবে। আমরা কিনতে পারবো না, কিনে প্রফিট করা যাবে না, এখানে 1 টাকাও প্রফিট হবে না। কারণ আমাদের যে ইকোনমিক্যাল যে টিম আছে, আমাদের কিন্তু আমি চালাই না শূন্যস্থান টিম। বললাম তো, আজকেও আপনার মতো আমি প্রথম শূন্যস্থানকে দেখেছি। সেখানে যারা ফিনান্স ম্যানেজ করে তারা বলছেন, যেমন দিল্লির সেন্ট স্টিফেন্স থেকে যে কলেজ থেকে পাশ করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি আমাদের হেড অফ দ্য অ্যাকাউন্টস, তো বলছেন যে ওখানে জমি কিনে হবে না ডক্টর রায়, বাড়ি ভাড়া নিতে হবে। বাড়ি ভাড়া নিতে যাচ্ছেন, পাচ্ছেন না। গঙ্গারামপুরের মানুষ চাইছে শূন্যস্থান আসুন। তা আমরা শরদুলবাবুর বহু পরিচিত চেয়ারম্যান স্যারের সঙ্গে আমাদের যুক্ত আছেন। আমি আসতে পারিনি, প্রতিনিধি হিসেবে যারা গেছেন মিট করেছেন, আমি ফোন করিনি। কেন ফোন করব? দেখি চেয়ারম্যান স্যার কী চাইছেন। বিশ্বাস করুন, একটা বাড়ি ঠিক করা হয়েছিল, উনি ফোন তুললেন, বাড়ির মালিককে নাম ধরে বলেছেন, স্যার আপনার মনে আছে চেয়ারম্যান স্যার, তুই বাড়িটা দিয়ে দে, আমি গ্যারান্টি থাকছি শূন্যস্থান তোর বাড়ি দখল করবে না। উনি আমাদের সঙ্গে কথাবার্তা চুক্তি হলো, বাড়ির কাজ শুরু হলো। 6 মাসের মধ্যে বিল্ডিংটা রেনোভেট করে আজকে যে রূপরেখা দিয়েছে সেখানে দেওয়া হয়েছে। আপনাদের মতো আমিও আজকে প্রথম দিন দেখতে এসেছি। আমি ইচ্ছে করেই আসিনি, যে আমি না দেখে আমাদের টিম শূন্যস্থান কী করে। এরকমভাবে আমি বলি, আজকে শূন্যস্থানের যে বিল্ডিং দেখেছেন, এখানে যে এক্সরে মেশিনটা, কোনো জেলায় ডিআর সিস্টেম অফ এক্সরে নেই। ওই এক্সরে মেশিনটার দাম হচ্ছে 75 থেকে 80 লক্ষ টাকার মধ্যে। আমি 76 হতে পারে, আমার ঠিক মেমোরিতে মনে পড়ছে না। এর মেনটেন্যান্স কস্ট হচ্ছে প্রতি বছরে 6 লক্ষ টাকা প্লাস জিএসটি। কনভেনশনাল এক্সরে যেগুলো আমাদের জেলায় চলে, সবই হচ্ছে বিলো 10 লাখ প্রাইস, এবং তার মেনটেন্যান্স কস্ট হচ্ছে 30,000 টাকা। আমরা কিন্তু জানি, এই যে 10 লক্ষ টাকার মেশিন কিনে 30,000 টাকার মেনটেন্যান্স দিয়ে, আর 80 লক্ষ টাকার মেশিন কিনে 6 লক্ষ টাকা মেনটেন্যান্স কস্ট দিয়ে, কোনো স্টাফকে কোনো বাজার মূল্যের থেকে 1 টাকা বেশি দিয়ে, আমরা পেশেন্টের কাছ থেকে 1 টাকা বেশি না নিয়ে আমরা প্রতিষ্ঠান চালাই। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাহলে আবার বললাম, একটু জল দাও, গুণগত মানকে ঠিক রেখে আমাদের পরিষেবাকে ন্যূনতম মূল্যে, উন্নত মানের পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দেওয়া, এটা হচ্ছে টার্গেট 1। এবার আমি গর্ব করে বলতে পারি, আমার দাদা আজকে অসুস্থ। আমরা 42 ইয়ার্স ধরে কাজ করছি। আমি বা আমার দাদা কোনো দিন স্বপ্নে ভাবিনি যে এই লোকটির কাছে অন্যরকমভাবে টাকা রোজগার করতে হবে। মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে, আমরা এগিয়ে গেছি। বালুরঘাটের সেন্টারে, জলুরঘাটের ডায়াগনোসিস সেন্টারের অভাব নেই। সেখানে আমরা কিন্তু সংখ্যা তত্ত্বের ভিত্তিতে, প্রফিটের ভিত্তিতে বলবো না, আমরা কিন্তু 1 নম্বর। মালদায় আমরা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। আমরা কলকাতায় ওই ফুটফলসের দিক দিয়ে আমরা 1 নম্বর। আমরা গঙ্গারামপুর 1 নম্বর হতে চাই না, মানুষ আমাদের করে দেবে 1 নম্বর, এই আস্থা আমাদের আছে। এর জন্য যে দায়িত্ব সিএমওই স্যার বলেছেন, আমাদের চেয়ারম্যান স্যার আমাদের জন্য যা করেছেন, আমি মাথা পেতে বলছি, কোথাও যদি ভুল ত্রুটি হয় স্যার ফোন তুলে বলবেন আমাদের, আমরা সংশোধন করব। আমাদের ম্যানেজমেন্টকে বলা আছে, আমাদের ঘর থেকে যেন কোনো রুগী ফেরত না যায়।
আজকে কলকাতার বুকে বিশ্বাস করবেন না, কত বড় বড় মন্ত্রী, কত বড় বড় আমলা, বর্তমান চিফ সেক্রেটারি উনি আমাদের সেন্টারে যান পরীক্ষা করার জন্য। তা আমরা কিন্তু তাদের ডাকতে যাইনি, তারা এসে আমাদেরকে বলছেন আপনারা এখানে করুন, ওখানে করুন, এই করুন। আমরা জানি খুব র্যাপিড গ্রোথ করতে গেলে কিন্তু হবে না, আপনাদের খুব স্লো বাট স্টেডি ফেলতে হবে। সেই জন্য আমরা বছরে 4টে সেন্টার খুলতে যাব না। তাই আমি লম্বা বক্তৃতা করতে চাইছি না স্যার, আপনার কথা মাথায় রাখবো। আমাদের সিএমওই স্যারের সঙ্গে আমার পরিচয় এখনও হয়নি। এত প্রশংসনীয় মানুষ। আমাদের একটা অ্যাপ্লিকেশন গেছে, কারণ এখন গভর্নমেন্টের যে ফর্মালিটিজ অফ অ্যাপ্লিকেশন খুব লেংদি প্রসেসের মধ্যে, কিন্তু উনি না আজ দিলে কালকে করে দেন। মানে আমি অদ্ভুত এরকম সিএমওই দেখিনি কিন্তু। মানে আমি আপনাকে স্যার কোনোভাবে তোষামত করতে চাইছি না স্যার, ইট উইল বি অ্যাপ্রিসিয়েটেড, আপনি স্যার অ্যাপ্রিসিয়েটেড। তার বিনিময়ে কিন্তু আমাদের কিছু দেওয়া নেওয়ার সম্পর্ক নেই কিন্তু, যে আমরা কিছু দিয়েছি বলে উনি করেছেন না, উনি স্বতঃস্ফূর্তভাবে চেয়েছেন। তা আপনারা যেমন চেয়েছেন, আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা ভীষণ চেষ্টা করব। আমাদের ঘর থেকে রুগী ফেরাই না, কোনো ডাক্তারবাবু যদি লিখে দেন এটাকে কমপ্লিমেন্টারি করতে হবে, আমাদের কোনো দুঃখ হয় না যে লোকটাকে বিনা পয়সায় করে দেবো। কোনো জনপ্রতিনিধি লিখে দেন যে এই লোকটা দরিদ্র আছে, আপনারা কম পয়সায় করে দেবেন, বিনা পয়সায় করে দেবেন। আমরা সববার কথা শুনি, কিন্তু সে কলকাতাতেও শুনি, মালদাতেও শুনি, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটও শুনি, গঙ্গারামপুরও শুনব। আপনাদের শুধু সহযোগিতা, আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ধরিয়ে দেবেন, আমাদের আশীর্বাদ করবেন আমাদের টিমকে, যারা তাদের সুস্থভাবে কাজ করতে পারে। এই আশীর্বাদটুকু চেয়ে নিয়ে আমি আজকের বক্তৃতা শেষ করে ডক্টর দেবপ্রিয় মণ্ডলকে আসতে বলছি। নমস্কার। আমি স্যার অতনু আচার্য মহাশয়কে অনুরোধ করব, স্যার এবার সভার মূল বিষয়ে আপনি পরিচালনা করুন। Respected Chairman Sir, respected CMO Sir, respected Mr. Shardul Mitra, and my dear colleagues, seniors and juniors. First, on behalf of Sonoscan, I welcome you all in today's academic discussions on CT angiography, coronary CT angiography. You know that we are in such a area we are practicing where it is not possible to do the angiography, and especially when the CT angio has a good negative predictive value, it is very much necessary. Now already we are running late, so without prolonging my speech, I will just introduce my colleague, Dr. Devapriya Mondal. Actually, he is an excellent cardiologist. He has joined in Sonoscan, and it's a little bit CV. It's customary to tell the CV in front of you. He has done his MBBS from Medical College in 2012, and his MD in Ram Manohar Lohia in Delhi in 2016, and DM in cardiology in 2019 from SCT Trivandrum. So I invite Dr. Mondal to have a speech on it, and I expect that that will be an interactive session, because questions from your part will be very gladly accepted, and without questions your confusion and your queries will not be solved. So don't hesitate to ask anything, and I think we'll wrap up it very soon. So please, Dr. Mondal, the session is yours now. পয়েন্টারটা আপনি করতে পারবেন। Thank you, everyone. Good evening. So I was listening to all of the speeches. It was a wonderful sight, wonderful words. When we think about
giving service to human, we oftentimes tend to forget that this is a medical service. Not only means giving the service, but also with compassion and humanity. And the biggest part of all of this discussion by our renowned, respected chairperson, sir, we have a CMO sir here, we have all the respected delegates, my friends, dear colleagues, beloved juniors and respected seniors. Tonight, with the given discussion, I am here to discuss a scientific topic which will help us in deciding patients, cardiac patients, who will benefit by utilizing a simple test which comes by the name of CT coronary angiography. I would like to reintroduce myself. I am currently practicing as a consultant cardiologist at Manipal Hospitals, Kolkata. My training, my DM training is from Sri Chitra Tirunal Institute, Kerala. I have been trained by Ajit Kumar VK sir. It is an institute of central importance, and I would like to go through the following slides in the most simplest possible way, highlighting the importance of this important investigation. So by CT coronary angio, what do we mean? It is a simple investigation to find out if there is any blockages inside the coronary arteries. So simplistically speaking, the most important or the most simple question which automatically jumps into our mind is, who are the patients who is going to benefit by advising this kind of test? So basically, it is a non-invasive imaging modality. The most difficult part in convincing a patient when we say you need a coronary angiogram, the most difficult part is the patients are totally panic stricken. The moment we say you can have a heart disease, you can have a blockage, or you are diagnosed with ischemic heart disease, and now we need to do a coronary angiogram, they are panic stricken and they refuse to do any kind of invasive investigations. As cardiologists, we always do a coronary angiogram, the routine, standard, conventional coronary angio. A CT coronary angio is an investigation which is done in a non-invasive manner. So what is a non-invasive manner? We are not going to enter your blood vessels. We are not going to enter inside your body. So this is a test. This is a simple test wherein we put a cannula on the hand, and through that cannula, a dye is injected. It is a CT scan machine, the normal standard CT scan machine, which is utilized to take pictures in multiple slices. So the importance of utilizing a 384 slice state-of-the-art AI generated machine is we're going to take multiple pictures in a very quick succession of time, let's say in a very few seconds. And with 384 slices, we're going to get a beautiful picture of the coronary arteries, giving you a detailed anatomy of the blood vessels and obviously some other structures also. So it has gained significant relevance due to its high diagnostic accuracy, speed, and ability to exclude a significant CAD, coronary artery disease, with a high negative predictive value. Simplistically put, a negative predictive value means wherein I want to rule out a disease. So by doing a CT coronary angio, like in a setting like this, so many patients today also when I was doing my OPD, out of the 50 patients which I have seen, at least 30 patients do have some sort of chest pain. And those chest pain patients, if I classify, out of the 30, 20 will have a non-specific character of a chest pain where you do not know whether it is cardiac or non-cardiac. 10 will probably have a cardiac origin pain. So what do you do with these 20 patients? So statistically speaking, 2/5 of my patients, 20% of my patients are having a non-cardiac, probably non-cardiac chest pain. And when we say that I am not sure that your chest pain is cardiac or non-cardiac, then we do these kind of investigations. So what are the patient's evaluation of chest pain? So a patient comes to an OPD complaining of chest pain. The patient is unable to tell you very significantly or very clearly how is the chest pain. Oftentimes the elderly ladies will come to the OPD, elderly males will come to the OPD. They will say, I'm having some pain, I do not know what is the character of the pain. They won't be able to describe. However pinpointedly or however crisply we put questions to them, what is the nature, what is the character, what is the intensity, aggravating and relieving factors. Even on the leading questions, they fail to answer.
So then how do you evaluate these kind of patients? So stable patients with an intermediate pre-test probability of CAD. So why I'm stressing this? Intermediate pre-test probability means when I'm evaluating a patient of 30 years without any risk factors, he falls into a very low risk category. If I'm evaluating a patient of 50 years with a history of smoking for the last 10 years, he falls into intermediate risk category. The same patient, when he's 70 years old and he is a chronic smoker for the last 30 years, he's a high risk category. So then if I am subjecting this patient for a CT coronary angio, the probability of picking up the disease or probability to negate the disease, that this is not there, is very, very high. What about a case of acute chest pain? This also will have in our OPD. Sometimes patient will walk up to the OPD saying, I am having a severe oppressive chest discomfort since morning. So what is the best investigation? We always do a TROP-T. Now, if we have a CT coronary angiogram setting in front of you and the patient is stable enough, there are no definite ECG changes. See, simplistically spoke, if there are definite ECG changes, the TROP is positive, you know that we are dealing with a case of acute coronary syndrome. But if you are unsure, but the patient is saying I'm having severe discomfort, no ECG changes, TROP is borderline or probably negative, you can subject them to a CT coronary angio. And with CT coronary angio, you can rule out an coronary artery disease. Not only coronary artery disease, you can rule out acute aortic dissection, you can rule out acute pulmonary embolism. So we say it's a triple rule out CT. With a CT scan, we rule out 3 things in one go. So that is the importance of utilizing a CT coronary angio. Then secondly, the assessment of coronary artery anomalies. Sometimes, not very frequently, we come across abnormal origin of the coronary artery. So amongst all of us, let's say 0.01 to 0.03% will have abnormal origin of the coronary artery. These patients may also have some sort of chest pain. They are related to the origin, takeoff and the course of the artery. That also can be picked up by a CT coronary angiogram. So this is the typical chart which we describe as per the age. As the age goes up, the probability of the disease goes up. And definitely the most important part is asking a definite history. How is the chest pain? As the patient grows older, the typicality of the chest pain becomes more of cardiac. These patients will definitely require a coronary angiography. So this is the multi-center trial assessing the diagnostic accuracy of a cardiac CT angio. So the basic question is, doctor, I am doing this test. How good is this test? Very simplistically put, the patient will ask you, I'm going to spend 12,000 rupees for this test, or let's say 10,000 rupees for this test. How specific or how correct is this test? This test has a negative predictive value of 99%. So any test which has a negative predictive value of 99%, you can confidently tell the patients that if you have no disease in your coronary arteries, probably you will not have a disease in the next 5 to 10 years. So this is how the crispness of the CT coronary angio helps you. So negative predictive value effectively tells you that your coronary arteries are still healthy. But if you look into the sensitivity and specificity, they are not very great. So sensitivity and specificity is something different. What we are talking about here is the negative predictive value of the test in CT coronary angio. So a lot of talks till now. These are some images, interesting images if you see. This is a CT coronary angio. These are the artery. Let's see the right coronary artery arising from the right coronary sinus. This is probably a normal looking artery here with some minor irregularities in the lumen. For let's say non-initiated, these white color things are the contrast. This is a coronary sinus. This is the ostium of the right coronary artery. This is the artery which is coming down. So a normal looking artery will have a uniform caliber vessel with some minor irregularities. Now let's say we have the picture over here. You can definitely make out there is some luminal narrowing here suggestive of a coronary artery stenosis. We have another picture here where the stenosis is more severe. We can see that the narrowing is more severe.
And in this picture, it is probably there is nothing visible between the dense white line here and the white line below. So this segment is probably a very critical tight stenosis. And in CT angio, the classification system is different from the classification what we use. So CT coronary angio is done by radiologists. They have a classification system where they classify 50 to 70, 70 to 90, more than 90. And we actually give very specific percentages. If you see any coronary angiogram report, we will report as 95% discrete stenosis, whereas a CT coronary angio will report as more than 70% stenosis or between 50 to 70% stenosis. Why I am discussing this is the importance of the normal conventional angiogram still remains true, because once you get a CT coronary angiogram report which says that I have a stenosis of 50% to 70%, then you have to subject those patients to a routine conventional angiogram. Am I clear? Patients who have some disease will definitely subject to a routine conventional angio, and before that we need to do a CT coronary angio to find out the disease. So this is an imaging for a calcified plaque. We as cardiologists are very afraid of these kind of arteries. So this is a left anterior descending. For example, we call this artery as a Widowmaker's artery. So if we have an infarct here, let's say the artery gets blocked in the position of the arrows, this patient is going to have a massive anterior wall myocardial infarction. 50% of them will not make to the hospital, and out of the 50% who makes to the hospital, 10 to 15% of the people will die from cardiogenic shock, even if treated on time. Because still now, with the most available advanced circulatory devices to manage cardiogenic shock, the mortality of cardiogenic shock is to the tune of 50%. So by figures, 100 patients with anterior wall MI, only 50 patients will be living to tell this story to their grandchildren. So now what happens is when we do a CT coronary angio and we see something like this, this is a deposition of calcium. Why calcium is important? It becomes a burden for the cardiologist or the cardiothoracic surgeon to treat these kind of vessels. And effectively what happens is these calcified coronary plaques leads to lot of problems. So this is the imaging which picks up coronary calcium very easily. Simplistically put, please remember the normal coronary calcium score is 0. We should not have any calcium in the coronary arteries. So even a score of 1 is important. More than 10 is mild, 10 to 99 is moderate, more than 100 is severe, more than 400 is very severe. So with this classification, we can classify patients according to the prognosis. So if we have a coronary calcium score of 100, we can tell the patient that you have to lead a very restricted lifestyle by controlling your risk factors, by taking statins, by taking antiplatelets. And that is where a CT coronary angio with a coronary calcium scoring helps you in prognosticating patients. Live example, all of the people sitting here will at some point of time in their lives would like to know what is the chance of having a heart attack in my lifetime. This is a question which we all face. If we do a test like this, this gives you a clarity as to what is the picture inside your heart, what is the incidence or what is the possibility that I might have a heart attack in the near future. So not only this, we have risk scoring, multiple risk scoring, which tells you that what is the possibility of you getting a heart attack in the future. So this is an indication where a stent has been placed. This is a stent. This is a drug-eluting stent which is placed, and then we do a CT coronary angio. We see that the stent is patent. So for all the people here, non-cardiac people, CT coronary angio is not a great test in patients who already have a stent, because stent may have blooming artifacts. What is a blooming artifact? The image becomes distorted, but in a good quality CT, like a 384 slice CT, like a 512 slice CT, we can get good images even in the presence of stents. So if a patient has a coronary angioplasty with a stent done,
and we get a CT coronary angio. A lot of patients will have, my angioplasty was done in 2012 in Chennai, in somewhere, and they come to us saying that I'm having chest pain. You can definitely do a CT coronary angio if the patient refuses to do a conventional angio. And if the CT is done in a proper way, you will get a good result, and you can reassure the patient that your stents are doing fine and there is no need to panic. Because a lot of patients after 3 to 4 years or 5 years, they start panicking, thinking that their stents might have died, their stents might have become defunct. So now these are the indications where these are, whatever I have shown till now, these are coronary indications. So as cardiology, the main part of cardiologist is with the coronary arteries. So we are more concerned about the coronary arteries because coronary artery blockage can cause infarcts, it can cause chest pain, it can cause heart failure, a lot of these things. Now I'm coming to other indications. So let's say an example, a patient has come to you with a history of prior MI with a LV function of 30%, and this time he has come with a history of stroke. Half of his side is not working. If you subject these patients to a CT angiography of the heart, here we call it a cardiac CT, not a CT coronary angio, we do a cardiac CT. You can pick up something like this, which is called as a left ventricular mural thrombi. So this white is the blood here. The contrast has opacified the blood here. So this is the left atrium, left ventricle, right atrium. This portion, this mass-like thing which is black and not taking any contrast is a clot. And with this clot, if there is a fragment of it which dislodges, sends an emboli to the brain, this patient will present like a cardioembolic stroke. So clinical presentation, patient of MI, recent MI 3 months back, presents to your OPD with weakness of the left side. You can do a CT to look for these findings. I'm not saying that all of these patients need a cardiac CT. This can be picked up by a routine echo also, but cardiac CT can definitely pick up these abnormalities much better than doing a routine conventional echocardiography because of the image quality. A sheer image quality will give you a much better picture than an echo machine which is subject to human errors. As an operator, somebody can pick up a echocardiographic thrombus, somebody can miss it if you are not seeing it that carefully or that legitimately. So this is one of the other indications where we do a cardiac CT routinely. This is a different kind of CT scan. This is done for patients who are being planned for a transcatheter aortic valve replacement. So this is for simplicity's sake. All of us till this time know that there is something called surgical aortic valve replacement for aortic valve diseases. Now we have something called a transcatheter replacement where without cutting open the chest, without doing any kind of major surgeries, through the groin, like a simple coronary angioplasty, an aortic valve can be implanted. The patient can be discharged the very next day. So for example, 85-year-old gentleman comes to you with a severe aortic stenosis, severe COPD, uncontrolled diabetes, fragile. These patients will be turned down by surgery. They will not be a surgical candidate, and these are the patients where you can do a CT coronary angiogram and a cardiac CT to delineate the anatomy of the entire vascular tree, entire cardiac structure, plan accordingly that this patient is a patient of TAVR, what we call as a TAVR, and then give him a life which is full of energy. Otherwise, these patients at 85 years of age with a severe critical AS would not survive more than a year. That is the natural history of aortic stenosis. And with this TAVR, with the increasing usage of TAVR, the cost is also coming down. So that is not the point of discussion, but the point of discussion is we can do cardiac CT imaging to find out the feasibility of doing a TAVR in a patient who is a surgical turn-down candidate. So many patients who fear surgery, many patients who are not good surgical candidates can be put for TAVR by utilizing these kind of CT scans. So this is an interesting image which I was talking about. This is a coronary artery anomaly. So how will it present? Example, a 35-year-old female comes to the OPD, says I'm having chest pain for 1 year. Nobody bothers to see her. Nobody thinks that she's serious enough to be taken. And she's roaming around each and every hospital with some chest pain. Now suddenly, one of us
tells them that you please go do a CT coronary angiogram, and then this comes up. So this is an anomalous coronary artery arising from the left sinus, goes in between the aorta and the pulmonary artery, takes a interarterial course, goes back, comes around. These arteries are prone to mechanical ischemia. So these arteries will get compressed between the aorta and the pulmonary artery. They will get chest pain. They can even die of a sudden cardiac death. So not all patients who continuously complain of chest pain are foolish. They can have certain rare diseases which needs to be picked up by specific investigations. So patients who are continuously complaining of chest pain, even if they're young, you can subject them to do a CT coronary angiography to rule out anomalous coronary arteries. This is medico-legally also important, because someday later she might or he might tell you that I have been seeing you for the past 1 year and you have done nothing about this. But these anomalies are very, very rare. So as I was saying, let's say 0.01 to 0.03% and not much more than that. Coming to pericardial diseases, so I have talked about the importance of cardiac CT in the blood vessels. I have talked about the importance of CT in the cardiac valves. I have talked about the cardiac CT in the cardiac structure and the thrombus. Now we come to the outer lining of the heart, that is the pericardium. For example, so 40-year-old gentleman, history of pulmonary tuberculosis 2 years back, progressive shortness of breath for the last 6 months, ascites. You do everything to find out whether his liver is all right, his liver LFT is fine, he still has ascites, he still has chest discomfort. You do a echo which shows nothing great. RV function is normal, LV function is normal. Then you get this patient back. You do a simple X-ray, X-ray shows pericardial calcification. If you are not able to pick up that also, you subject to a cardiac CT to look for, let's say, lungs, how are the lungs, and then you get pericardial calcification. So example is, these patients of previous tuberculosis can have chronic calcific pericarditis, which leads to pericardial effusion and right-sided heart involvement, what we call as a constrictive pericarditis. And the constrictive pericarditis, the pericardium is thickened and calcified, and this can be picked up very well in a cardiac CT scan. If the CT thickness is more than 4 millimeters, it is highly sensitive and highly specific to rule in a pericardial disease. This is a image wherein we see it's a child's heart. This is not this is a magnified image, but this is a child's heart. This child has presented to in your OPD with complaints of cyanosis. So let's say, for example, a 1-year-old child visits your OPD, constantly crying. He turns blue on crying a lot. His grandmother says that his mother cannot handle, I have to handle all of the time. The child keeps on crying inconsolably, turns blue, curses the mother a lot. When you examine, there is a thin murmur audible in the pulmonary area, not a very great murmur, very thin murmur audible, systolic murmur audible in the pulmonary area. You do echocardiography, echocardiography shows a VSD with a shunt from left to right with a pulmonary stenosis. Subject them for a CT scan, you see a definite big ventricular septal defect communicating the right ventricle and the left ventricle. It's a huge ventricular septal defect with overriding of the aorta, classic tetralogy of Fallot. And you subject these kind of children to a cardiac surgery, you refer them to a cardiac surgeon. These patients do definitely well if you send them for surgeries. So this is the picture. Oftentimes we have seen in southern parts of India also, people coming from not so good socioeconomic strata, they will blame the parent, the mother, that he's not taking care of the child, whereas the child is suffering from a rare congenital heart disease. In this case, a tetralogy of Fallot. So diseases of aorta, now I come to the disease of the aorta outside the heart. So let's say a young man, a heavy looking young man, 40-year-old young man, slightly obese, comes to the emergency saying, I'm having a shearing chest pain, more of a back pain, more of a pain which is radiating down. As he talks, he falls down and collapses. His BP is not measurable, his BP is not recordable. Nothing like this has happened before. The bystander is saying that he was perfectly fine a week back.
the clinical diagnosis is probably a case of acute aortic dissection. The investigation of choice in a hemodynamically stable patient is doing a angiogram of the aorta. If you do an angiogram of the aorta, CT angio, it delineates the entire area of dissection. It gives the surgeons the entire anatomy and to decide what kind of surgery or what is the type of dissection to decide on the next plan of management. This also rules out two other entities which is known as aortic intramural hematoma and aortic aneurysm. So aortic aneurysm, sometimes you will see a 85-year-old gentleman presenting to you with a pulsating abdominal mass. So these are real life scenarios. You will find an 85-year-old man who was doing fine. Suddenly the Gharwala is saying, my grandfather was doing fine. Someday I noticed that he is complaining of pain abdomen, and when I touched his belly, there is a ball-like thing which is pulsating like this. When you image them, you see a giant abdominal aortic aneurysm, and you do a TEVR, something called a transcatheter endovascular aneurysm repair, and these patients do absolutely fine. So the investigation of choice in these kind of settings is doing a CT angio. So here we have something aortic dissection. This is a linear dissection which is coming from the descending thoracic aorta above the diaphragm, running down till the kidneys here. We have an aneurysmal dilatation of the descending abdominal aorta. We also have some saccular dilatation of the thoracic aorta as well. The ascending aorta is also dilated. So entirely diseased aorta, and we have a dissection patch here. Here also we have a dissection. This is a cross-sectional imaging. These are also images of acute aortic dissection. So these are the most important modalities where we think that CT will be important. And now we come to the last part, that is the ability of MDCT to decide on the aging of myocardial infarction. CT scan can also help us differentiate the aging. Like let's say if the heart attack has happened a few months back or a few weeks back, that can be done by doing a MDCT. But clinically, we have other methods to do that. CT-FFR is still not operable, it is still not functional, it is still in the modes of research and resource-oriented purposes. We do not have CT-FFR as of now. In simplistic purposes, CT-FFR tells you whether a narrowing, let's say this narrowing is significant enough, this narrowing, this looks very significant, but CT-FFR might tell you that this is not a significant narrowing. By this, you avoid any unnecessary stenting or unnecessary procedures. So these are certain things where we do, the most important contraindication of doing a cardiac CT is high heart rate. With a high heart rate, it is very difficult to get good quality images. And secondly, if your creatinine is high, if your creatinine is more than 1.5, be careful. If your creatinine is more than 2, don't do. If you have high creatinine, a conventional coronary angio will be much safer, because a conventional angio we use 10 to 20 ml of dye and angiogram can be done. Whereas if you use a CT coronary angio in a patient of CKD, the amount of dye used will be very high. So the importance comes down. I'm not going into the guideline recommendation because it will be a time-consuming affair. So coming back to the indications, pre-procedural planning. So let's say we are planning a non-cardiac surgery, a gallbladder surgery. The ECG is showing some changes, a lateral lead T-wave inversion, and the patient complains of some chest pain. You can quickly do a CT coronary angio to prognosticate. So basic guideline says that with the ECG and echo, if it is normal, you can send the patient for surgery. But if the patient complains of chest pain, you need to rule out. That is not written in the book. The book says if the patient is asymptomatic, but if the patient is symptomatic, you can always send the patient for a CAG. Low risk patients with chest pain, which is I already told. Evaluation of stent and bypass graft patency. One more important indication, patients who are had a coronary artery bypass graft, CABG, after 4 to 5 years, the best investigation to know the graft status is doing a CT coronary angio. Many patients will be there who had a post-bypass surgery, and you can always do a CT coronary angio, effectively ruling out the presence of the graft disease. Advantages: non-invasive in nature, high diagnostic accuracy, very high negative predictive value, excellent anatomic visualization, and CT-FFR
in the resource-rich setting will give you functional insights of the coronary artery anatomy. Not only the anatomical complexity of the disease, but also the functional importance or the functional implication of the stenosis can be learned by doing a CT-FFR. Limitations: radiation exposure. One CT scan is equal to multiple X-rays. Contrast. Artifacts: if the heart rate is very high, you can have artifact like picture, but that is also taken care of by a 384 or a 512 slice CT. And limited therapeutic insight. So if you have a stenosis of 50 to 70% being mentioned in the CT coronary angio, the next step is doing a conventional angio. So if I mention you have a 50% stenosis in the artery, you have to confirm and reconfirm it by doing a conventional angio. Procedural overview: the patient needs to be on fasting, the patient's heart rate needs to be around 60 to 70. It is a completely automated procedure wherein you take a deep breath, hold it in inspiration. It's a ECG gated thing, and everything is done quickly and smoothly by the radiologist. These are the common findings in a CT coronary angio. Okay. Clinical applications, the same thing. Contraindications: severe contrast allergy or history of anaphylaxis, advanced renal dysfunction, EGFR of less than 30, hemodynamically unstable patients you cannot do, uncontrolled arrhythmias or inability to control heart rate. So please remember, heart rate is a very, very important factor. These are the key differences. I'm not going to read them. These are the key differences between a conventional angio and a CT coronary angio. Okay, same thing. And just for the sake of knowledge, CT calcium scoring can be done without doing a CT coronary angiography also. So these two are different. Coronary artery calcium and CT angio are different. CT angio needs contrast. Coronary calcium scoring does not need contrast. Both are two different softwares. Coronary calcium score is enough to predict your risk score, whereas CT coronary angio gives you a definite anatomical visualization of the thing. So if you want to know, if you are 40 years old and you want to know your risk score, doing a coronary calcium score is fair enough to know your risk score. So this is coronary calcium scoring. This is the classification system which I have mentioned. Limitation of calcium scoring. So now the limitation is, in an 80-year-old, there is no point doing a CT coronary angio because the possibility of having a high calcification is very, very high. So in 80-year-old, if you do a CT coronary angio, nothing will be visible much because of the calcification of the coronary arteries. Applications in clinical practice I have discussed. Primary prevention, triage, monitoring, all of these things I have discussed. Future developments: we have the artificial intelligence linked CT scan which is already here, improved functional assessment, and something called as radiation dose reduction. In conclusion, what I will say is CT coronary angio is a very powerful diagnostic tool for evaluating coronary artery disease, offering detailed anatomical insights. For internal medicine, general physicians, cardiologists and intensivists, CT coronary angio serves as an excellent modality for ruling out coronary artery disease in stable patients, planning treatment strategies and guiding referrals. Understanding its indications, limitations and clinical applications is essential for optimizing patient care. Thank you so much. Thank you, Sonoscan team. Thank you for your patient hearing. It was a lovely day for me. Thank you, Dr. Mondal, for your excellent presentation as always. And now may I invite some questions from you, if there are any query. The answer will be given by Dr. Mondal. Which vein it will be preferred, whether femoral or radial? This coronary CT coronary angio is done through any vein in the arm. Not the femoral, in the arm. It's a vein in the arm. আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এলডিএল কোলেস্টেরল আমরা দেখেছি 80 is within normal limits, তাতেও হার্ট অ্যাটাক হয়। আবার এলডিএল কোলেস্টেরল 160 নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার হার্ট অ্যাটাক হয় না। সেরকমই সিরাম ক্যালসিয়ামের সঙ্গে করোনারি আর্টারি ক্যালসিফিকেশনের কোনো যোগাযোগ নেই। মানে এটা একটা ইনফ্লামেটরি প্রসেস, করোনারি আর্টারিতে ইনফ্লামেশন হয়েছে বলে ক্যালসিয়াম জমেছে।
ক্যালসিয়াম স্কোরিংটা আলাদাভাবে করা যায়, তার জন্য সিটি এনজিও করার কোনো দরকার নেই, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সিরাম ক্যালসিয়ামের সঙ্গে ক্যালসিয়াম ডিপোজিশনের কোনো সম্পর্ক নেই না। মোটামুটি 2, হ্যাঁ 1.5 থেকে 2 অবধি সচেতন থাকতে হবে, 2 এর উপরে কন্ট্রাইন্ডিকেটেড। বিকজ if the patient is renal impairment, ফার্স্ট Cre2 যদি হয় তাহলে আপনাকে জানতে হবে patient whether the patient is having acute kidney injury or chronic kidney injury. Now if the patient is suffering from chronic kidney injury, the result you will get doing CT angio, the cost and risk benefit ratio will not be in your favor, because giving a contrast, the high amount of contrast you are giving, অনেকটা কন্ট্রাস্ট দিতে হয়, সেই পরিমাণ কন্ট্রাস্ট যদি একটা 2 ক্রিয়েটিনের পেশেন্টকে দেওয়া যায় তাহলে তার কিডনির ক্রিয়েটিন রেশিওটা কিন্তু আরও ডেটোরিয়েট করতে পারে, এবং সেটাতে ক্রিয়েটিনটা পরে আরও অনেক হাই হয়ে যেতে পারে। এবং এগুলোর ক্ষেত্রে ওইটা করার কোনো মানে হয় না, কেননা যার ক্রনিক কিডনি ডিজিজে চলে গেছে তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসিডিওরও শুরু হয়েছে, এটা ধরেই নেওয়া যায়। একটা স্যার বিএসডির কথা বলছিলেন, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের একটা স্কাইপ দেখা যায়, তো সেক্ষেত্রে সার্জারির ইন্ডিকেশনটা কখন? বিএসডি মানে মেজারমেন্ট কিছু আছে, এবং কখন সার্জারি করব, কখন অবজারভেশনে রাখবো? বিএসডি এগুলো মানে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। সিম্পলিস্টিক্যালি একটা ছেলে যদি, যেটা আমি দেখালাম ওটা টেকনোলজি অফ ভালো, সার্জারি করতেই হবে। এবার বড় অবস্থায় কেউ যদি বিএসডি নিয়ে আসে, স্মল বিএসডি মানে লেস দেন 4 মিলিমিটার বিএসডি থাকলো, এআর নেই, এলভি ফাংশন ঠিক আছে, তাকে মেডিকেল ফলোআপে রাখা যেতে পারে। এগুলো রেফার করে দেয় ভালো, মানে ফিজিশিয়ান লেভেলের থাকলে পেশেন্টের ফলোআপ করতে ডিফিকাল্ট হবে, বেটার টু রেফার। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে এএসডি বিএসডি এগুলোকে আমরা ফলোআপ করতে বলি, যেটা কারেকশন হচ্ছে না, এটা নিউবর্নের ক্ষেত্রে হয়তো এএসডি বা বিএসডি আমরা ডায়াগনোসিস করলাম, করে সেটাকে ফলোআপ করতে বলছি। এবারে সেটা কারেক্টেড হচ্ছে কি না হচ্ছে তাকে ব্যবহার করে তাহলে ইকো করে, হ্যাঁ ইকো করে দেখতে হবে, তাই তো স্যার? কখন আমরা এটাকে অবজারভেশনে রাখবো, মানে মেজারমেন্টটা কতটা থাকবে অবজারভেশনের উপর, কতটা থাকবে? আমি আপনাকে যেটা বলছি এটা ইজি নয়, মানে খালি মাপলে হবে না, এটা ক্লিনিক্যালি দেখতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে ক্লিনিক্যাল ফাইন্ডিং থেকে তবে তারপরে ইকো আসবে। ইকোর মাপটা হচ্ছে লাস্ট, আমি অপারেটিভ করার আগে ইকোর মাপ নেবো, কি করবো না করবো তার আগে, কি করবো সেটা ভাবার জন্য ইকো দেখা দরকার। এইগুলো কার্ডিওথোরাকিক সার্জনদের কাছে রেফার করে রাখাই ভালো, কারণ পিএইচ কখন ডেভেলপ করে যাবে তখন হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তো কারো যদি আমরা রুল আউট করে দেবো যে তার করোনারি ডিজিজ নেই, এগেইন দ্য পেশেন্ট কামস উইথ চেস্ট পেন আফটার 1 year সে, তো তখন কি আমরা আবার সিটি এনজিও করবো অর গো ফর ডাইরেক্ট কনভেনশনাল প্রসিডিউর? প্র্যাকটিক্যাল কোশ্চেন তাই না? পেশেন্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ডক্টর সরকারকে দেখিয়েছেন আর কি, পেশেন্ট সিটি করোনারি এনজিও নরমাল, পেশেন্টকে হাজারবার বোঝানো হচ্ছে সিটি করোনারি এনজিও নরমাল, তবু সে করবে। এইগুলো মানে সিটি করোনারি এনজিও নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কিন্তু অলমোস্ট 5 to 10 years। 5 to 10 years। রেগুলার শেলক্যাল এইচডি এই জাতীয় যদি ক্যালসিয়াম ট্যাবলেট খায় তাহলে কি ক্যালসিয়াম স্কোর অল্টার হওয়ার কোনো চান্স আছে? ক্যালসিয়াম স্কোর ডিপেন্ড করে মানে ইন্টারনাল ইনফ্লামেশনের উপরে, মানে করোনারি আর্টারি যে স্মুথ মাসেল সেল, এই স্মুথ মাসেল সেলটা নিজের ফিনোটাইপটাকে চেঞ্জ করে দেয়, করে নিয়ে অস্টিওপ্রোজেনিটাল ফিনোটাইপ হয়ে যায়, মানে বোন সেলের মতো হয়ে যায়, তাতে আমি কেজি ক্যালসিয়াম গুলো হবে না, আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ এটা একটা মার্কার অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। তো তার সঙ্গে আমরা বাইরে থেকে ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট দিই তাতে কিছু অসুবিধা নেই। হ্যাঁ ইনফ্লামেশন হয়ে গেছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে, তখন মানে সেটা আবার বলছি যে ফর কনফার্মেশন আবার চেস্ট পেন নিয়ে আসছে, আমরা তখন কি সিটি এনজিও করে আমরা এটা অ্যাঞ্জিওপ্লাস্টি থাকলে ফার্স্ট চয়েস এটা এনজিও নয়। আচ্ছা, যদি স্টেন্ট থাকে ফার্স্ট চয়েস হচ্ছে কনভেনশনাল এনজিও, কারণ স্টেন্টের ভেতরে কি ধরনের স্টেন্ট, মানে ড্রাগ লোডিং, আচ্ছা প্ল্যাটিনাম ইরিডিয়াম, তার উপর অনেক কিছু আর্টিফ্যাক্ট হয়ে যাবে আর কি, সব স্টেন্টের ম্যাটেরিয়াল সেম হয় না, এক্স্যাক্টলি কোবাল্ট ক্রোমিয়াম, প্ল্যাটিনাম ইরিডিয়াম, তার উপরে ওই ব্লুমিং আর্টিফ্যাক্ট হয় আর কি। যদি 512 384 হয় ক্যান বি ডান,
কিন্তু বেটার ইনভেস্টিগেশন হচ্ছে কনভেনশনাল অ্যানালিসিস। আচ্ছা এটা আমার মনে হয় যে কনসার্ন কার্ডিওলজিস্ট যিনি ওনার স্টেন্টটা বসিয়েছেন, মানে আমাদের ফিজিশিয়ানের পক্ষ থেকে সিটির অ্যাডভাইস না করে ওনার কাছে পাঠানো। কারণ আমি অনেক কার্ডিওলজিস্টের কথা বলেছি যে ভাই এটা আমাদের ওখানে যেহেতু হয় তুই সিটি এনজিও করিয়ে না, কারণ হি নোজ দ্য স্টেন্ট হিয়ার দ্যাট হ্যাজ বিন ডান অন দ্যাট পেশেন্ট। এবং ডক্টর মন্ডল যেটা বললেন সেই জন্য ওগুলোর ক্ষেত্রে আমরা ফ্ল্যাটলি সিটি অ্যাডভাইস করবো না, আমরা উইল রেফার টু দ্যাট পার্টিকুলার কার্ডিওলজিস্ট, হি ইজ দ্য বেস্ট পার্সন টু নো দ্যাট হোয়াট টাইপ অফ স্টেন্ট হ্যাজ বিন ইউজড, তারপরে ওটা হবে। তবে ওরা যদি বলে দেয় যে তুমি এটা করিয়ে নাও তো দেন উই ক্যান ডু। ওকে কিন্তু হার্ট রেটটা মনে রাখতে হবে একদম, মানে সেন্টার থেকে কিন্তু রিফিউজালের একটা বড় কারণ হচ্ছে হার্ট রেট। সো এখান থেকে যে সমস্ত পেশেন্টরা রেফার হবে তাদের একটা হার্ট রেট কিন্তু 60, এটা কিন্তু আমরা চাই। এই যে প্রপার মানে ভিজুয়ালাইজেশনের জন্য নাইট্রোগ্লিসারিনের একটা অ্যাপ্লিকেশন বললেন, মানে তো এটা কি মানে এটা রুটিনলি করা হয় না? আচ্ছা একটা ভেসোডাইলেটর দিতে হবে, ভিজুয়ালাইজার দিতে হবে, স্প্যাজম হয়ে থাকে বিকজ অফ মেনি রিজনস। আচ্ছা এই জন্য নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় রুটিনলি, একদম রুটিনলি। সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা ইনহিবিটর I am asking one question. I am not a cardiologist, not physician. I am an gynecologist from Nagpur district hospital. I have made 2 BBS in orthopedics. So, patient pregnancy with acute MI, how to diagnose and how to treat? Because some of the common features mimics MI, mimics pregnancy-related complications. How to differentiate what is the surest test? So you always do a troponin. Cardiac troponins will always There be is no sensitive. false positive with troponin with pregnancy? No. Cardiac troponins will not be elevated in pregnancy. If it is a cardiac troponin, highly sensitive troponin 9 will only be elevated if there is a cardiac injury, otherwise not. How to treat? If the patient is in the first trimester, we cannot thrombolyze. So entire pregnancy we cannot thrombolyze. The patient can undergo an angioplasty with high risk. You can shield the abdomen. The abdomen can be shielded, the patient can undergo an angioplasty, explaining the risk of fetal abruption. Because we are giving antiplatelets, we are giving anticoagulants, there is a high risk of fetal abruption, fetal death, and with that we have to do an angioplasty, saving the mother. What is the role of this antithrombolytic agent? We cannot thrombolyze. Pregnancy is a contraindication. No? No, after delivery. After delivery, you can always thrombolyze. No problem. No? Because is there any chance of PPS, postpartum hemorrhage, if the patient has cesarean section? If the patient has a cesarean section and the patient develops an MI and within 48 hours, it is better not to thrombolyze. You can give only injection heparin or Plexin. What is the dose that is? We dose for Plexin. No, heparin. For thrombolysis. Heparin we give a bolus dose 5,000. For thrombolysis we have to give streptokinase, not heparin. Not heparin. But streptokinase again cause PPS. No, if you suspect gynecologically that patient can have PPH, then you have to tell us. The therapy tailoring is done by the cardiologist listening to the gynecologist. If you say that I may have PPH, then we'll always say do not thrombolyze, we'll give medical management with Plexin. And still on top of that, if he develops a PPH, then we'll have to manage PPH. Better not to deal with these situations in a resource poor setting. Maternal mortality is a big thing. Because recently we got one patient, first day was top TI, it was 1 in 25 or something else positive. Then next day it was double, third day it was triple. And it is very we are all confused, physician, gynecologist, all are confused. Sir, there is one more entity which happens in pregnancy itself, in the third trimester. If it is not MI, then it has to be acute aortic dissection. Very common in females, third trimester. If the pain is not coming down with sorbitol, not coming down with PPI, troponin is faintly positive, it has to be acute aortic dissection. We have seen patients, hybrid OT has been done, patient shifted, acute aortic dissection plus cesarean section. This has been done. Thank you.
Now, thank you all for your valuable time you have spent with us, and we wish to plan this type of CMEs again and again. I especially thank you to Dr. Abhijit Bhomik, who is with us, and we have already planned to do much more CMEs in this Gangarampur with the help of API Malda and IMA Malda. So we are looking forward to that. And now thank you again and good night to everyone. Thank you and namaskar.